পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা ১৯। আধির প্রচণ্ড গাম্ভীর্যের সাথে ড্রাইভিং করছে। আশেপাশে তাকানোর মতো নিম্নতম সময় যেন তার নেই। এদিকে তৃতিকা চুপচাপ বসে থাকতে চেয়েও পারছে না। সে তো বেশ ফুরফুরি মেজাজেই রয়েছে। এর মাঝে সে আধির উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপনি তো আজ আমায় দেখলেনও না। আচমকা এহেন কথায় আধির কিছুটা অবাক হলেও সে তার নজর সমক্ষে পথেই রেখে গম্ভীর স্বরে বলল, আপনাকে দেখার কি আছে? আধিরের এহেন কথায় তৃতিকা কপাল কিঞ্চিত কুঁচকে যায়। মুখ বাঁকিয়ে সে আধিরের উদ্দেশ্যে রুক্ষস্বরে ওড়ায়, আমার চেহারা দেখতে বলিনি। শখ করে এতগুলো জামা কিনে দিলেন, অথচ বললেনও না আমাকে দেখতে কেমন লাগছে। এ পর্যায়ে আধির আচমকা গাড়ি থামিয়ে দেয়। হঠাৎ তার গাড়ি থামানোয় তৃতিকা বেশ অবাক হলো। সে ভুরু কুঁচকে আধিরের দিকে তাকায়। একই সাথে আধিরও ভারী শ্বাস ফেলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আচমকা দুজনের চোখাচোখিতে তৃতিকা মৃদু চমকে উঠলেও আধির থাকে সম্পূর্ণ নির্বিকার। তার পাশে বসা এই অল্প বয়সী তরুণীর মাধুর্যে আধির স্বল্প সময়ে বেখেয়ালিতে হারিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তৃতিকা আরও একবার আগাগোড়া পরখ করে ওড়ায়, ইউ আর লুকিং সো প্রিটি। এই বলে সে পুনরায় সামনের দিকে মুখ ফিরিয়ে নেয়। এদিকে তৃতিকা কিছুটা ইতস্ত বোধ করলেও সে চুপটি করে বসে থাকে। আঁকে বাড়িয়ে বলে, এই জন্য মুসিবতে পড়ে গেল। অবশ্য আধিরকে এসব বিষয়ে বলতেই বা কেন গেল? বেশ আশ্চর্যের বিষয়। সে কি আধিরের সাথে একটু বেশিই খোলামেলা আচরণ করছে না? যত যাই হোক, লোকটা তো তার কত বড়, এত বেশি ক্লোজ হওয়ার মতো বিষয় নেই। এইসব বিষয় ভাবতে ভাবতে তৃতিকা ভারী শ্বাস ফেলে। এদিকে আধির পড়ে যায় নতুন বিপত্তিতে। ২ মিনিটের জন্য গাড়ি থামিয়ে এবার সোজা জ্যামে আটকে গেল। সে বিরক্ত হতেই আকস্মাৎ তার মুখ থেকে অস্ফুট স্বরে বিরক্তিকর আওয়াজ বেরিয়ে এলো। এতে তৃতিকা তার পাশ ফিরে তাকাতেই বুঝল আজ অফিস যেতে যেতে দুপুর গড়িয়ে বিকাল হতেও সময় লাগবে না। রাস্তার এক কিনারায় এভাবে মিনিটের পর মিনিট নিস্তব্ধ হয়ে গাড়িটি দাঁড়িয়ে রইল। আধিরের মাঝে বিশেষ কোনো পরিবর্তন না হলেও তৃতিকা বেশ অস্বস্তি হয়ে উঠেছে একটু সময়েই। এভাবে চুপচাপ আর কতক্ষণই বা বসে থাকা যায়? এই ভাবনায় সে আধিরের উদ্দেশ্য বলে, আর কতক্ষণ? আধির তার দিকে এক পলক চেয়ে পরক্ষণে রুক্ষস্বরে জবাব দেয়, হেলিকপ্টার আনবো? এহেন কথায় তৃতিকা কপাল কুঁচকে যায়। সে খানিকটা সন্দেহন স্বরে আধিরের উদ্দেশ্যে বলে, আপনি কি রেগে আছেন? আধির কিছু না বলে চুপচাপ বসে থাকে। মেজাজ তার সত্যি খিটখিটে হয়ে আছে। এরই মধ্যে তৃতিকা কিছু একটা ভেবে নিয়ে মৃদু মুচকি হাসে, যা ফ্রন্ট মিররে আধিরের নজরে ঠিকই ধরা পড়ে। তৃতিকা কিছু বলার আগে আধির তার উদ্দেশ্য বলল, হাসছেন কেন? তৃতিকা আরও কিছুটা বিস্তৃত হেসে নিজেকে তটস্থ করে বলল, না এমনি। ওই ছেলেটা কে হয় আপনার? তৃতিকা খানিকটা ভাবুক স্বরে বলল, কোন ছেলেটা? কিছুক্ষণ আগে যার সাথে হেসে হেসে কথা বলছিলেন। আধিরের এহেন গম্ভীর কণ্ঠে তৃতিকা বোঝা যায় আধির সেই বিষয় নিয়ে রেগে আছে। কিন্তু এতে যেন তার আরও বেশি হাসি পেল। তবু নিজেকে সামলে নিয়ে বলল, ভার্সিটির সিনিয়র, আপনার সাথে তার কি কাজ? বন্ধু হতে এসেছিল। তৃতিকার এহেন নির্বিকার কথায় আধির কপাল কুঁচকে তার দিকে ফিরে তাকায়। গাড়ির স্টিয়ারিংয়ে এক হাত রেখে এক প্রকার তৃতিকার দিকে কাত হয়ে বসে। অথচ তৃতিকার মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। সে সম্পূর্ণ স্বাভাবিক, একই সাথে অজান্তে মিটমিট করে হাসছে। তার এই অনবরত হাসিতে আধিরের কপাল আরও বেশি কুঁচকে যায়। এমন পরিস্থিতিতে সে ভ্রু উঁচিয়ে কিঞ্চিত তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে। পরক্ষণে ভরিক্কি স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলে, ভার্সিটির সিনিয়র এসেছে আপনার বন্ধু হতে? হ্যাঁ। পুনরায় তৃতিকার স্বাভাবিক অভিব্যক্তি। আধিরের সর্বত্র রাগ তীর করে বাড়ছে। আর তৃতিকা যেন সব বুঝেও ভং ধরে বসে রয়েছে। এদিকে আধির দাঁতে দাঁত পিষে আরও এক পলক তৃতিকাকে দেখে নেয়। পরক্ষণেই নজরটা সামনে ফিরিয়ে ওরা এসব থার্ড ক্লাস ফ্রেন্ড বানানোর প্রয়োজন নেই। কি বলেন, থার্ড ক্লাস? রাফসান ভাই তো দেখলাম বেশ হ্যান্ডসাম, খারাপ না তো? তৃতিকার ইচ্ছাকৃত একবারই এসব কথা বলে আধিরের মেজাজ আরও বেশি বিগড়ে গেল। সে ভারী শেষ ফেলে দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বললে, হ্যান্ডসাম? আধিরের ইচ্ছে করছে একসাথে অনেক কিছু বলতে, কিন্তু সে প্রতিবারই নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টায় রয়েছে। কেননা হুটহাট এসব বিষয়ে ছেলে মানুষের কথাবার্তা বলার মতো ব্যক্তি তো সে নয়। কিন্তু মন মস্তিষ্কও তো আজ আর নিজের নিয়ন্ত্রণে নেই। এদিকে তৃতিকাও যেন আদা জল খেয়ে তার পেছনে লেগেছে। আধির কিছুক্ষণ চুপ থেকে পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে তৃতিকার উদ্দেশ্য বলল, আপনার বয়স কত? তৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে বলল, কেন? জিজ্ঞেস করেছি যখন তখন উত্তর দিন। মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, আপনি জানেন না? তৃতি, মস্করা করবে না। তৃতিকা চোখ মুখ কুঁচকে ওরা 18 পেরিয়েছে, কয়েক মাস হলো, 18.5 বলাই যায়। তৃতিকার এহেন কথায় আধির ভারী শ্বাস ফেলে বলল, এবার বলুন, আমাকে কি আপনার বাবা চাচার বয়সী লাগে? আধিরের অভিব্যক্তিতে তৃতিকা অজান্তেই হেসে ওঠে। তার হাসিতে আধিরের ধমকের স্বরে বলল,
খবরদার, হাসবেন না। কৃতিকা নিজের হাসি থামিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, হাসবো না আমি। আর শুনুন, রাফসান ভাইয়ের কথা এত রেগে যাওয়ার কিছু নেই। আপনি নিজে কখনো আয়নায় দেখেন না? দেখলে তো আপনার এসব নিয়ে তো ভাবার কথা নয়। আপনি দেখতে কত সুন্দর, একদম সিনেমার বিদেশি নায়কের মতো। আপনার সাথে আমার বিয়ে হিসেবে হয়তো বয়সটা একটু বেশি, কিন্তু তা তো আপনাকে দেখে বোঝার উপায়ই নেই। আর আপনি জানেন, আমরা যখন অফিসে ইন্টারভিউয়ে গিয়েছিলাম তখন কি হয়েছিল? সবগুলো মেয়ে শুধু আপনার জন্য ভুলভাল ইন্টারভিউ দিয়ে চলে এসেছে, কারণ ওরা তো আপনার মারাত্মক চেহারা দেখেই পুরো মাতাল হয়ে গিয়েছে। ইন্টারভিউ দেবে কি করে? কৃতিকা বেশ অতিরঞ্জিত ভঙ্গিতে প্রচণ্ড আত্মবিশ্বাসী স্বরে একদমে কথাগুলো বলে থামলো। এদিকে আধির তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কপাল কুঁচকে বলল, মস্করা করছেন? আধিরের এহেন গম্ভীর স্বরে কৃতিকা শুরুতে খানিকটা ইতস্তত বোধ করলেও পরক্ষণে আবার পুরো কনফিডেন্সের সাথে বলল, মোটেও না। আমি কি আপনার সাথে মজা করতে পারি? তাহলে এটা বলুন, ওই রাফসান কেন আমাকে ওসব কথা বলল? আহা, মানুষের ভুল হতেই পারে, আর তার বলাও অবশ্য কারণ আছে। আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, ওর বাবা এসেছিল কিছুদিন আগে ওর সাথে দেখা করতে। অনেকটা আপনার মতোই জুয়ান তান্দুস। আমরা তো ভেবেছিলাম বড় ভাইটাই হবে হয়তো, পরে শুনি মা ওটা নাকি ওর বাবা। এমন তো আরও অনেকেই আছে, এই জন্য হয়তো রাফসান ভাইয়ের বুঝতে ভুল হয়েছে। কৃতিকা এই বলেই পুনরায় থামে। সে উৎসুক দৃষ্টিতে আধিরকে আর চোখে দেখছে। কোনো কথাবার্তা বলছে না দেখে আধির ভারী শ্বাস ফেলে। আবারও কিছু বলতে উদ্বিগ্ন হয়, তবে এরই মাঝে আধির তাকে থামিয়ে দিয়ে নিরেট স্বরে বলে, আর কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাকুন। ইদানিং বেশি কথা বলছেন আপনি। এই বলেই আধির রাস্তার দিকে ধ্যান দেয়। গাড়ি এগোনোর কোনো উপায় নেই, বড়সড় জ্যামে আটকে পড়েছে দুজন। এদিকে তৃতিকা আধিরের কথায় মুখ ভেঙচিয়ে চুপটি করে বসে থাকে। নজর তার জানালার বাইরে রাস্তার কিনারায়। সেখানে একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে সবাইকে ফুচকা দিচ্ছে। নিমিষে তৃতিকার সকল ধ্যান জ্ঞান সেদিকে চলে যায়। কিছুক্ষণ এক নজরে সেসব দেখার পর সে আধিরের উদ্দেশ্যে বলে, শুনছেন, আপনি ফুচকা খান না? আধিরের নিষ্পৃহতা তৃতিকা ভারী দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আপনি থাকুন, আমি গিয়ে খেয়ে আসছি। এই পর্যায়ে আধির মুখ ফিরিয়ে তৃতিকার দিকে তাকায়। পরক্ষণে জানালা পেরিয়ে নজর পড়ে রাস্তার ওপাশে। একজন ফুচকাওয়ালাকে ঘিরে মানুষের উপচে পড়া ভিড়। অথচ এই দুপুরে এমন দৃশ্য দেখে আধির বেশ অবাকই হলো। এদিকে তৃতিকা আগপাস না ভেবে গাড়ির দরজা খুলতে উদ্বিগ্ন, কিন্তু কোনো মতেই খুলতে পারছে না। বিরক্ত হয়ে আধির উদ্দেশ্য বলল, এটা কিভাবে খোলে? দ্রুত খুলে দিন। আধির তৃতিকার কথায় পাত্তা না দিয়ে বলল, সব খেতে হবে না, ওগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। আধিরের এহেন কথায় তৃতিকার মেজাজ খারাপ হলো। সবসময় কিসের এত স্বাস্থ্যবিধি? হাতে টাকা আছে, খাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট রুচি দিয়েছি, তাহলে আর কি লাগে? হাত মৌতের কথা বলা চাই নাকি? এই ভাবনায় সে আধিরের দিকে বিরক্তি চাইতে তাকিয়ে বলল, আপনাকে কেউ বলেছে আমার স্বাস্থ্য নিয়ে এত জ্ঞান দিতে? একটু একটু ওসব খেলে কিচ্ছু হয় না, উল্টো মন ভালো থাকে। আপনি প্লিজ দরজাটা খুলে দিন। আধির তৃতিকার কথায় কিছুটা বিরক্ত হয়েই ভারী শ্বাস ফেলে এবং তৎক্ষণাৎ তৃতিকার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু আচমকা আধিরকে নিজের এত সংস্পর্শ পেয়ে নিমেষেই তৃতিকার হুঁশ উড়ে যায়। আবার কিঞ্চিত ঢোক গিলে নিজেকে তৎক্ষণাৎই সামলে নেয়। এদিকে আধির একদম নির্বিকার। তৃতিকার হুঁশ ফিরতেই গাড়ি হতে বের হতে নিলে আধির আলতোভাবে তার হাত টেনে ধরে। তৃতিকা পেছন ফিরে তাকাতে আধির বলল, একা যাওয়ার প্রয়োজন নেই, আমিও আসছি। এই বলে সে তৃতিকার হাত ছেড়ে দেয় এবং নিষ্পৃহে নিজেও গাড়ি হতে বেরিয়ে পড়ে। তৃতিকার পাশ ঘেঁষে আনমনে হেঁটে রাস্তার ওপাশে। সামনে যে জ্যাম আটকে রয়েছে তাতে অফিস ফিরতে আরও অনেক দেরি। আধিরের মনোযোগ এসবে থাকলেও তৃতিকার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। যদিও এই অনুভূতির সম্পর্কে সে স্পষ্টভাবে অবগত নয়, কিন্তু তার বেশ ভালো লাগছে। মন পুনরায় অনেক বেশি ফুরফুরে হয়ে গিয়েছে। দুজনে মিলে ফুচকাওয়ালার কাছে যেতেই ক্রমেই চারপাশে মানুষজনের ভিড় যেন কিছুটা কমে গেল। এতে আধির বেশ খুশি হলো। পাবলিক প্লেস এত মানুষের ভিড় তার পছন্দ নয়, একা থাকতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এখন এই তৃতিকার জন্য তার নিত্যদিনের অভ্যাসে কিছুটা পরিবর্তন এসেছে, যা হয়তো আধির নিজেও এখন অবধি টের পায়নি। এদিকে তৃতিকা শুরুতে গিয়ে ফুচকাওয়ালার উদ্দেশ্য বলল, মামা বেশ ঝাল দিয়ে এক প্লেট ফুচকা বানিয়ে দিন। তৃতিকার কথা মতো লোকটি নিজের কাছে লেগে পড়ল। এদিকে আধির তাকিয়ে তাকিয়ে তার কাজগুলোর ধরন লক্ষ্য করল। খালি হাতে কিসব জিনিস মাখিয়ে নাড়াচাড়া করছে। দেখতে আধিরের চোখ মুখ কুঁচকে এলো। আর চোখে বিষয়টা তৃতিকা খেয়াল করতে সে আধিরের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, খবরদার, খাবার নিয়ে কোনো উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আমার পেট খারাপ হলে আপনাকে দেখে নেব। তৃতিকা এহেন হুমকি স্বরূপ কথায় আধির বিস্মিত চোখে তার দিকে তাকায়। তৃতিকা সেসবে পাত্তা না দিয়ে নির্বিকারে ফুচকাওয়ালার কাছ থেকে প্লেট ভর্তি ফুচকা হাতে তুলে নেয়। যে পরিমাণে ঝাল দিয়েছে তাতে তৃতিকার মন এখনই উঠতে শুরু করেছে।
সে দ্রুত একটা ফুচকা হাতে নিয়ে মুখে পুরতে নিবে, এমন অবস্থায় থেমে যায়। আধিরের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে ভ্রু উঁচিয়ে বলে, খাবেন? আধির নিষ্পিয়ে এক প্রকার তাচ্ছিল্য করেই বললামই তো আমি এসব খাই না। আধিরের এহেন কথা শুনে তিতিকার মেজাজ বিগড়ে যায়। দাঁত চেপে বিষয়টা সহ্য করলো, পরক্ষণে কি যেন ভেবে মুচকি হাসে। ততক্ষণে সে একটা বড় ছোট ফুচকা গোল মুখের ভেতর পড়ে দিয়েছে। টক মিষ্টি আর অত্যাধিক ঝালের সাথে তিতিকার ইচ্ছে হলো আকাশে উড়ে যেতে। ঝালটা বেশি হলেও সে সয়ে নিল। ফুচকাওয়ালার উদ্দেশ্যে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত বলল, মামা সেরা বানিয়েছ। তিতিকার এহেন অভিব্যক্তিতে বয়স্ক ফুচকাওয়ালা খুশিতে বিস্তৃত হাসে। অন্যদিকে আধির দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল কুঁচকে বিষয়গুলো শুধু দেখেই যায়। এরই মধ্যে আচমকা কৃতিকা তার দিক থেকে নজর ফিরিয়ে তাকায়। আরও একটা ফুচকা মুখে পুড়ে দিয়ে চিবোতে থাকা অবস্থাতেই আওড়ায়, এসব খেয়ে দেখলে এসবের মর্ম বুঝতেন মিস্টার খারুস। কৃতিকার মুখ ভর্তি খাওয়ার তালে তার কথাটিকে স্পষ্ট বুঝতে পারল না আধির। তবে সে কৃতিকার এমন অভিব্যক্তিতে কিছুটা কড়া সরেই বলে, আস্তে খাও তৃতি। আধিরের কথা শেষও হয় না, তার পূর্বেই কৃতিকা হুট করে এক আজব কাজ করে বসে। আধিরের কথা বলার জন্য মুখ খোলা মাত্রই সে তার মুখের ভেতর আস্ত ফুচকা ঢুকিয়ে দেয়। নিমেষে আধির তার দিকে বিস্ময়ের চাহনিতে তাকায়, অথচ কৃতিকা তার নিজের উদ্দেশ্যে সফল হয়েছে ভেবে বিস্তৃত মুচকি হাসে। কিন্তু পরিস্থিতি নিমেষেই খারাপের দিকে চলে যায়। আকস্মাত এই ঘটনায় আধির ফুচকা গিলে ফেললেও নিমেষেই তার ফর্সা মুখ চোখ লাল হতে শুরু করে। এমন সিচুয়েশনে চিল্লাচিল্লি করার মতো তার ব্যক্তিত্ব নয়, কিন্তু এত ঝাল সে তার জন্মের পর কোনোদিন খেয়েছে কিনা সন্দেহ। এদিকে আধিরের অদ্ভুত ভাবগতিতে কৃতিকার কপাল কুঁচকে যায়। সে আধিরের কাজ ঘেঁষে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, কি হলো, আপনি এমন করছেন কেন? আধির ঝাল সহ্য করতে না পেরে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিল। এদিকে কৃতিকার কথা শোনা মাত্রই সে তার দিকে ফিরে তাকায়। দাঁতে দাঁত চেপে অত্যধিক রাগের সহিত চাপা সরে কৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, তৃতি আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না। কাজটা একদম ঠিক করনি তুমি। আমার কিছু হলে তোমায় সোজা মেরে ফেলবো আমি। আধিরের এহেন কথায় কৃতিকার চোখ মুখের রং উড়ে ফ্যাকাশে হয়ে যায়। অস্ফুট স্বরে সে চিন্তিত ভঙ্গিতে ওরে, পাকনামি করে এটা কি করলাম আমি? কৃতিকা বিস্ময়ে দাঁড়িয়ে, আর আধিরে কাশতে কাশতে যান যায় উপক্রম। কি করবে না করবে তার কুল কিনারা না পেয়ে দ্রুতই ফুচকলার কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে এলো। আধিরের উদ্দেশ্যে উদ্বিগ্নতার সহিত বলল, নিন নিন তাড়াতাড়ি পানি খান। আধির বেখেয়ালিতে গ্লাসটা হাতে নিতে চেয়েও থেমে যায় এবং তৎক্ষণাৎ কপাল কুচকে ওর, এসব নোংরা পানি আমি খাই না। একে তো ঝালের জন্য জানে বাঁচা মুশকিল, অথচ এমন পরিস্থিতিতেও বলছে এসব নোংরা পানি, তাই সে খেতে নারাজ। কৃতিকা বেশ অবাক হয়ে কপাল কুচকে বলল, আপনি পাগল নাকি? নিজের অবস্থা দেখুন একবার, পাগলামি না করে তাড়াতাড়ি পানি খান। আধির চোখ রাঙিয়ে বলে, আমাকে নিয়ে আপনার বেশি বুঝতে হবে না, গাড়িতে পানি আছে, আমি ওখান থেকেই। কৃতিকার চোখ মুখ বিরক্তিতে গুচকে যায়। এমন কি আছে এই পানিতে যে এত ঢং করতে হবে? কৃতিকা বিরক্তি নিয়ে ফুচকলার উদ্দেশ্যে, ওরা মামা এই পানি কোথা থেকে এনেছেন? ফুচকলা এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দুজনের কাহিনী দেখছিল। সেও বুঝতে পারছিল না এদের কি করা উচিত। আচমকা কৃতিকার প্রশ্নে তিনি ইতস্তত স্বরে, ওরা ওই যে মামা ওইখানে টিউবওয়েল আছে, ওইখান থেকে আনা, চিন্তা করেন না, পানি ভালো আছে, কলের পানি একদম ফ্রেশ। ব্যক্তিটির কথায় কৃতিকা আশ্বস্ত হয়, কিন্তু আধির তা মানতে নারাজ। এরই মধ্যে কৃতিকা আধিরের মুখের কাছে গ্লাস ধরে আবারও বলে, শুনছেন, একদম ভালো পানি, তাড়াতাড়ি খান, কিচ্ছু হবে না। বললামই তো আমি খা। আধির কথা এবার আর শেষ হয় না। কৃতিকার মেজাজ বেজায় খারাপ হয়। সে আকস্মাত এক হাতে আধিরের গাল চেপে ধরে এবং অন্য হাতে গ্লাসটা নিয়ে সোজা আধিরের মুখে ধরে সম্পূর্ণ পানিটা খাইয়ে সে ক্ষান্ত হয়। নিমিষে আধিরের চোখ মুখ কুঁচকে যায়। ঝালের জন্য না হলেও রাগে তার মুখ নিমিষে রক্তিম হয়ে ওঠে। হিসিয়ে চাপা সরে সে কৃতিকার উদ্দেশ্যে ওড়ায়, তৃতি। কৃতিকা সেসবে বিশেষ কোনো পাত্তা না দিয়ে নিজের মতো উৎসুক কণ্ঠে বলে, ঝাল কমেছে। কৃতিকার এহেন অভিব্যক্তিতে আধিরের চোয়াল শক্ত করে কোনো মতে নিজেকে দমিয়ে ফুচকাওয়ালার টাকাটা দিয়ে দেয়। সেখানেও টাকা দেয়া নিয়ে কৃতিকা বাধা সাধতে নিলে আধির আকস্মাত তার হাত চেপে ধরে, আড়ালে হাত ধরে খিচে নিজের পাশে দাঁড় করায়। কৃতিকা বোঝা যায় এই খারচ এবার সত্যি রেগে বোম হয়ে গিয়েছে। সেও আর কথা বাড়ানোর সাহস পায় না। অন্যদিকে টাকা মিটিয়ে দিয়ে আধির তাকে এক প্রকার টেনেই রাস্তার অন্য প্রান্তে নিজের গাড়ির কাছে নিয়ে যায়। কৃতিকাকে বসিয়ে দিয়ে নিজেও তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে বসে পড়ে। আধির দ্রুত গতিতে গাড়ি থেকে পানির ইনটেক বোতল বের করে অনিমেষেই পুরোটা পানি খালি করে দেয়। আধিরের এমন ভাবগতিতে কৃতিকা আরও বেশি ভীত হয়। আধিরের পানি খাওয়া শেষ হতেই কৃতিকা ইতস্তত স্বরে ওড়ায়, দেখুন আমি আপনার ভালোর জন্যই সরি। কৃতিকার অসম্পূর্ণ কথা শেষ হতে না হতেই আধির তীব্র রাগান্বিত চাহনিতে তার দিকে ফিরে তাকায় এবং আকস্মিক নিজের হাতে থাকা পানির বোতলটা দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেলে, যা দেখে কৃতিকার কলেজার পানি এমনিতেই শুকিয়ে যায়। কি যেন ভেবে সে আচমকা গাড়ির দরজা খুলতে উদ্বিগ্ন হয়।
যা দেখা মাত্রই আধিরের কপাল কুঁচকে যায়। অথচ কৃতিকা ততক্ষণে নিজের মতো বলতে শুরু করেছে, বলেছিলাম আমি হেঁটে হেঁটেই অফিসে চলে যাব। কৃতিকার কথা শেষ হতে না হতে আধির আকস্মাৎ তার দিকে এগিয়ে আসে। আচমকা নিজের এক হাত কৃতিকার পাশে দরজার গ্লাস রেখে অন্য হাত রাখে কৃতিকার মাথার কাছে। শান্ত গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে কৃতিকার উদ্দেশ্যে চাপা সরে ওরা, কৃতি, অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ না। সবসময় নিজের লিমিটে থাকার চেষ্টা করো। একে তো সবসময় অতিরিক্ত পাকনামি করো, তার মাঝে তোমার অহেতুক জেদ আর তেজ তো আছেই। একদিন তোমাকে ধরে এমন শায়েস্তা করব, মাথা থেকে পাকনামি করার ভূত সারা জীবনের জন্য নেমে যাবে। আধির আর কৃতিকার মাঝের দূরত্বটা বেশ ক্ষীণ। আধিরের শীতল গম্ভীর অপলক চাহনিতে কৃতিকার যান বেরিয়ে যাওয়ার উপক্রম। কোনো মতে চোখের পাপড়ি ঝাপটে সে আওড়ায়, সরি তো বললামই। কৃতিকার কথা শেষ হতে না হতেই আধির নিষ্পিহে বলল, হুস, কথা কম বলবে। কৃতিকা ভীত চোখে আধিরের দিকে তাকিয়ে আকস্মাৎ সামান্য ঢোক গিলে। ভেতর আত্মা ছটফট করছে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। এর মধ্যে আচমকা কৃতিকাকে অবাক করে দিয়ে আধির তার কপালের আশেপাশে ছড়িয়ে থাকা চুলগুলো হালকা ফু দিয়ে উড়িয়ে দেয়। নিমিষেই কৃতিকার চোখ বুজে ফেলে। এদিকে আধির এক মুহূর্ত দেরি না করে কৃতিকার হতে সম্পূর্ণ সরে আসে। সম্মুখে তাকিয়ে দেখে যানবাহন পুনরায় স্বাভাবিক হতে চলেছে। সেও তাল মিলিয়ে গাড়ি স্টার্ট দেয়। এদিকে স্তব্ধ হয়ে বসে থাকা কৃতিকা মনেময় বিস্ময়ের সাথে আমরা, এটা কি হলো? শাঁসিয়ে গেল ভালো কথা, কিন্তু ফু দিয়ে চুল উড়ানোর লজিকটা কি? অফিসের সর্বত্র এক প্রকার কানাঘুষা চলছে। কৃতিকার মতো একজন অপক্ক মেয়ে কি করে আধির রায়ন চৌধুরীর মতো ব্যক্তির পিএ হতে পারে? যদিও বলা হয়েছে সাময়িক সময়ের জন্য, কিন্তু অফিসে এত সিনিয়র এমপ্লয়ি থাকার পরও কৃতিকাই কেন? আধিরের পিএ বিষয়টা অফিসে অ্যানাউন্সমেন্ট করার পর হতেই এই আলোচনার উৎপত্তি ঘটেছে। সবচেয়ে বেশি রাগে ফুঁসছে যারা, যদিও তার রাগের কারণ হয়তো সে নিজেও জানে না। শুরু হতেই কৃতিকাকে তুচ্ছ তাচ্ছিল্য করাই হয়তো এই ক্ষোভের মূল কারণ। তবে এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আধির কিংবা কৃতিকার। তাদের কাছে হয়তো এই বিষয়গুলো এখন অবধি পৌঁছায়নি, কারণ অফিসে আসা মাত্রই দুজনে নিজেদের যথাযথ কাজে লেগে পড়েছে। যথারীতি কৃতিকার স্থান হয়েছে আধিরের পাশের কেবিনে, যেটা মূলত তার পূর্ববর্তী পিএর জন্য নির্ধারিত করা ছিল। অন্যদের কেবিন থেকে আধিরকে না দেখা গেলেও তার কেবিন হতে বেশ স্পষ্টভাবে আধিরকে দেখা যায়। তেমনি আধিরের ক্ষেত্রেও তাই। কৃতিকা নিজের যথাযথ কাজগুলো সব শেষ করে আধিরের কেবিনে এগিয়ে যায়। এতক্ষণ কাজের ফাঁকে কয়েকবার চোখ পড়েছিল তার দিকে, কিন্তু আধিরের এত গাম্ভীর্যতায় কৃতিকা বেশ অবাক হলো। তখনকার ঘটনার পর আধিরের সাথে তার একটি কথাও হয়নি। কৃতিকা আলগোছ অনুমতি নিয়ে আধিরের কেবিনে প্রবেশ করে। তবে এবার শুধু হুহা ব্যতীত আর কোনো কথাই বলে না। ফাইলগুলো সাইন করতে নিলেও সেই একই দৃশ্য চোখে পড়ে। নিমিষেই কৃতিকার চোখ মুখ কুঁচকে যায়। বিরক্তি নিয়ে রুম হতে বেরিয়ে যেতে যেতে মনে মনে আওড়ায়, বেটা সত্যিই একটা খরচ। সেই ঘটনা নিয়ে এখন এত ভাব ধরে থাকার কোনো মানে হয়? ঠিক আছে, উনি কথা না বললে আমিও কথা বলবো না। কাজ শেষ করে কৃতিকা আগেই অফিস হতে বেরিয়ে আসে। আজ আধিরের জন্য অপেক্ষা করার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। তার হাত পাচ্ছে, পা আছে, প্রয়োজনে হেঁটে হেঁটে যাবে, তবু ওই খারসের সাথে যাবে না। এই ভাবনায় সে চৌধুরী মেন্দ্রেশ্বরের উদ্দেশ্যে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আজ ইয়াসকে কিছু আগেই পড়িয়ে বাইরে চলে যাবে, তারপর শান্তিতে নিজের পড়াশোনা শেষ করবে, সোজা ঘুম দেবে। কিন্তু চৌধুরী মেনশনে এলেই দেখে পরিস্থিতি আজ বেগতিতে। ইয়াস ঈশানী বাড়িতে নেই। দুজনেই কিছু প্রয়োজনে বাড়ি হতে বেরিয়ে গিয়েছে। হাফসা বেগম সহ ঈশানী দুজনেই তাকে বিষয়টা জানানোর জন্য কয়েকবার ফোন করে, কিন্তু কৃতিকা ফোন ধরে না। এসব শোনা মাত্রই কৃতিকা ফোনটা চেক করে দেখে ফোন সাইলেন্ট মোডে আছে, যা দেখে সে নিজেই বেশ বিরক্ত হয়। এত দায়িত্বজ্ঞানহীন চলাফেরা কি আদৌ তার কর্ম? এদিকে কৃতিকাকে আজ একা পেয়ে হাফসা বেগমের দিন বেশ জমেছে। যথারীতি ইয়াসকে পড়াতে না পারলেও আধ ঘন্টার চেয়ে বেশি সময় তার হাফসা বেগমকেই দিতে হয়। আর সবচেয়ে বিব্রতিকর পরিস্থিতি পড়ে তখন, যখন হাফসা বেগম তাকে আচমকাই জিজ্ঞেস করে ওঠে, মা, একটা সত্যি কথা বলো তো, আমাদের আধিরকে তোমার কেমন লাগে? কৃতিকা শুরুতে ভেবে পায় না সে হাফসা বেগমকে কি জবাব দেবে। খানিকটা সময় নিয়ে হাফসা বেগম উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকার পর ইতস্তত স্বরে আওড়ায়, ভালোই তো উনি, মন্দ নয়। শুধু ভালো নাকি অনেক ভালো? এবার দিদিকে আরও বেশি দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়। আধিরের মতো খারুসকে সে আর কত ভালো বলবে? জি, অনেক ভালো। এই পর্যায়ে হাফসা বেগম আকস্মিক বলে ওঠে, তাহলে দেখো তো মা, ছেলেটা এত ভালো হওয়ার পরও বিয়ে শাদী করছে না, এটা কি ভালো কথা? তুমিই বলো। কৃতিকা কোনো মতে মাথা নাড়িয়ে আর, না না, ওনার বিয়ে করা উচিত। নিজের মতো সাই পেয়ে হাফসা বেগম বেশ খুশি হলো। পরক্ষণ এসে বলে ওঠে, তুমি জানো ওর জন্য আমরা কত মেয়ে দেখছি, সবই সুন্দর মাশাল্লাহ, কিন্তু তোমাকে আমার বেশ মনে ধরছিল। আমি তোমার কথা আদিরকেও বলছিলাম, কিন্তু সে বললো তুমি নাকি তার অনেক ছোট, হাঁটুর বয়সী, তাই বিয়ে করা সম্ভব না। নিরাশ হয়ে শেষমেশ তাই মানলাম।
কিন্তু এরপর আর কাউকেই তেমন পছন্দ হচ্ছে না। মা, তোমাকে যেহেতু সবটাই বললাম, তাহলে একটা সাহায্য করতে পারবে? যদি তোমার মতো একটা সুন্দরী মেয়ের খোঁজ পাও তবে আমাকে একটু জানিও। আমি জানি তোমার পছন্দ আরও বেশি ভালো হবে আধিরের জন্য। একে নিমেষেই হাফসা বেগমের এত সহজ সরল কথাবার্তায় দিদিকা কেসে উঠল। কি বলবে সে নিজেও বুঝে উঠতে পারল না। কোনো মতে হাফসা বেগমকেও থামাতে বলে উঠল, জি অবশ্যই। অথচ একই সাথে মনে মনে তাচ্ছিল্য করে আমার ঠেকা পড়ছে। ওই খারসটার জন্য এখন নাকি আমাকেই মেয়ে খুঁজতে হবে। কে করবে ও বুড়োকে বিয়ে? কপাল করে আমাকে পেয়েছিল দেখে আরও ডজন ডজন পাবে নাকি? এত সহজ? আমি ছাড়া ওই খারসটার কপালে সাতচুন্নিও জুটবে না। তিতিকা বেশ মেজাজ বিগড়ানো অবস্থাতেই চৌধুরী মেনশন হতে বেরিয়ে পড়ল। হুটহাট কারণ ছাড়াই তার বেশ রাগ হচ্ছে। রাগে মাথাটাই যেন পুরো ফেটে যাচ্ছে। এর মধ্যে সে সিদ্ধান্ত নেয় আজ হেঁটে হেঁটেই বাড়ি যাবে। টিউশনই তো আর পড়ানো হলো না, তাই হেঁটে যাওয়াই ভালো উপায়। মূলত রাগ কমাতে এটা তার উদ্ভট সিদ্ধান্ত। এই ভেবে তিতিকা রাস্তার কিনারে দিয়ে হেঁটে চলছিল। চারপাশে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। অবশ্য অন্যান্য দিনের মতো আজ খুব বেশি সন্ধ্যা হওয়ার কথা নয়। তিতিকার ধ্যান আশেপাশে নেই। সে যা মনে মনে ভাবছে তাতেই সে মগ্ন। জনবহুল রাস্তা পেরিয়ে কখন যে শুনশান গলিতে প্রবেশ করেছে তা সে নিজেও টের পেল না। অবশ্য টের পেলেও বা কি এসে যায়? তিতিকা তো আর এই শহরে অন্ধকার দিনগুলোর সাথে এখনো পরিচিতই হয়নি। তিতিকা গলি পেরিয়ে বড় রাস্তার দিকে যাওয়ার জন্য উদ্বিগ্ন। এর মাঝে সে খেয়াল করে এই জায়গাটা বেশ অন্ধকার। দুপাশে বড় বড় দালান, আর তার মাথার উপর সরু জায়গাতেও ঝুলছে অসংখ্য কালো রঙের তার। অজান্তেই এক অদ্ভুত ভয় সে তার মাঝে ভিড় জমায়। এটা কেন হলো তা সে নিজেও অবগত নয়। তবে নিমেষে মনে হতে লাগলো তার বেখেয়ালি চলাফেরায় একটু সচেতন হওয়া উচিত ছিল। কখন কি হয়ে যায় বলা তো যায় না। এই ভাবনায় সে মাথাটা নুইয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। এরই মধ্যে ব্যাগ হতে তার ফোনের রিংটোন বেজে উঠল। কিছু সময়ের জন্য থেমে ফোনটা বের করতেই দেখে ছোট ফোনটার স্ক্রিনে স্পষ্ট লেখা, খারস রায়ান চৌধুরী। আধিরের কথা শুনে আজই সে তার ফোন নাম্বার সেভ করেছে। তবে এ সময় আধিরকে ফোন দিতে দেখে সে নিমেষেই তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে এবং কলটা রিসিভ করেই বলে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেবে নয়তো কল কেটে দেব। এই বলে ত্রিতিকা থামে। কিছু সময় পর ফোনের ওপর প্রান্ত হতে শীতল গম্ভীর এক আওয়াজ এলো, ওয়ালাইকুম সালাম। আধিরের কণ্ঠে ত্রিতিকার প্রশান্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বলুন কি বলবেন। ত্রিতিকার এহেন কথা শোনা মাত্রই আধির আচমকা ধমকের স্বরে বলে ওঠে, কোন সাহসে আবারও পাকনামি করে একা একা চলে গিয়েছেন? কতবার বলেছি আপনার এসব পাগলামি বন্ধ করুন। আচমকা আধিরের এহেন অভিব্যক্তিতে ত্রিতিকার কপাল কুঁচকে যায়। সেও বেশ কড়া স্বরে বলতে শুরু করে, যে সাহসেই যাই না কেন তাতে আপনার কি? সরি বলার পরও আপনার ভাব কমে না। আর আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? আপনার সাথে পরিচয় হওয়ার আগে কি আমি এই শহরে একা চলাফেরা করিনি? তাহলে এভাবে ধমকাধমকি করার কি আছে শুনি? এসব বিয়ে করে নিজের বউকে গিয়ে শোনাবেন, ঠিক আছে? আরেকবার যদি আমার সাথে এভাবে ধমকাধমকি করতে দেখছি তাহলে একেবারে দেখে নেব আপনাকে। হুমকি দিচ্ছেন? যদি এটাই ভাবেন তাহলে তাই। আধের মেজাজ গরম করে আরও দুটো কথা বলতে নেবে, ঠিক তার আগেই ত্রিতিকা অদ্ভুত স্বরে অস্ফোটে আওয়াজ করে ফোনের অপর প্রান্ত হতে। নিমেষে আধিরের কপাল কুঁচকে যায়। সে সন্ধিয়ান স্বরে বলে, প্রীতি ঠিক আছো তুমি? আধিরের কথা ত্রিতিকা শুনতে পেলে উত্তর দেওয়ার মতো অবস্থা তার নেই। এক বলিষ্ঠ দেহের বিশাল থাবায় তার কান থেকে ফোনটা একজন ছিনিয়ে নেয়। একই সাথে তার পেছন হতে এক আগন্তুক এসে তার পেট ও মুখ শক্ত করে চেপে ধরে। ত্রিতিকা বিস্ময়ের সহিত খেয়াল করে দেখে চারপাশে একে একে রুমালে মুখ পেঁচানো আরও কয়েকজন ছেলে তাকে ঘিরে রয়েছে। এই পর্যায়ে ত্রিতিকার চোখে জল চলে আসে। অন্ধকারে ভয়টা যেন আরও বেশি তীব্র হয়। সে চেঁচাতে চাইলে তার মুখে চেপে রাখা হাতটা আরও বেশি দৃঢ় হয়। অন্যদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ফোনটা লাউড স্পিকারে দেওয়ায় শেষবারের মতো শুনতে পায় আধিরের চিন্তিত কণ্ঠস্বর, এই তৃতি, কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? সব কিছু। আধিরের কথা শেষ হয় না। তার পূর্বেই আকস্মাৎ লোকটি তৃতিকার সামনে দাঁড়িয়ে কলটা কেটে দেয় এবং তৃতিকার দিকে তাকিয়ে অদ্ভুত এক কুৎসিত হাসিতে মেতে ওঠে। তার হাসিতে যুক্ত হয় চারপাশের বাদবাকি লোকগুলোর বিশ্রী হাসির শব্দ।